হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। ডাব্লিউপি কেপি রিলেটেড 5টি অঙ্ক আজকে নিয়ে আমরা আলোচনা করব। একটু অ্যাডভান্স লেভেলের এই ধরনের অঙ্ক সচরাচর আমরা ছেড়ে চলে আসি, কিন্তু যদি এই ধরনের অঙ্ক একটু তুমি দিমাগ লাগাও তাহলে খুব ইজিলি তুমি অ্যান্সার বের করতে পারবে। তো চলো দেখি এই ধরনের 5টি অঙ্ক কী কী রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন এরকম রয়েছে: একটি বড় তরমুজের ওজন 20 কেজি, যার ওজনের 96% হলো জল। এটিকে রোদে রাখা হলো এবং কিছু পরিমাণ জল বাষ্পীভূত হয়ে ফলের ওজনে 95% জল হলো। এটির হ্রাসপ্রাপ্ত ওজন কত? এই ধরনের অঙ্ক খুব শর্টকাটে করা যায়, আমি অলরেডি শিখিয়েছি, কিন্তু তবুও একটা ভালো করে বোঝো ব্যাপারটা। দেখো, জল আছে প্রথমে, এই যে 20 কেজি ওজন, সেখানে 96% জল আছে। তার মানে বাকি যে জিনিসটা থাকে সেটা 4% আছে। এবার রোদে শুকালে কি হবে না, জল বাষ্পীভূত হয়ে যাবে, বাকি যে জিনিসটা রয়েছে সেটা তো থেকে যাবে। এবার জল কি হয়েছে, 95% আছে, মানে বাকি জিনিসটা আছে 5%। এই যে বাকি জিনিস, প্রথমে যে বাকি জিনিস 4% ছিল, সেই বাকি জিনিসটাই এখন 5% আছে। কারণ বাকি জিনিসটা কিন্তু কমবে না বা বাড়বে না। হ্যাঁ, জল কমে যাবে, 96 ছিল 95 হবে। তো এই ধরনের অঙ্ক তাহলে কী করে আমরা করব? দেখো, প্রথমে 20 কেজি আছে, এই 20 কেজিতে এই যে 4%, এই 20 কেজির যে 4% সেটা হচ্ছে বাকি জিনিসটা। তো 20 কেজির 4% আমি এদিকে পেলাম। আর এদিকে বাকিটা কত টোটাল ওজন আমার জানা নেই, ধরবো x কেজি থাকবে, ওই x কেজির 5% থাকলো বাকিটা। এই যে দুটি বাকি, এই দুটি তো সমান, এই দুটি সমান, কারণ জল বাদ দিয়ে বাকি যে জিনিসটা থাকে সেটা একই পরিমাণ থাকবে, প্রথমেও যা ছিল পরেও থাকবে। জল কম বেশি হবে কিন্তু বাকি জিনিসটা তো কমবে না। তো প্রথমে যে 4% আর পরে যে 5%, এর দুটি কিন্তু সমান। এখানে পরে কত কেজির 5% সেটা বের করলে আমরা অ্যান্সার পাবো। দেখো, এইদিকে পার্সেন্টেজ কেটে যাবে, এদিকে 5 দিয়ে যদি 20 কাটো তো তুমি 4 পাবে। তার মানে 4 4 16 কেজি সমান হচ্ছে এক্স। তার মানে 16 কেজির 5% সমান, মানে হ্রাসপ্রাপ্ত ওজন হবে 16 কেজি। এখন তরমুজটার ওজন 16 কেজি হবে, অ্যান্সার হবে অপশন এ। আশা করছি ব্যাপারটা বুঝেছো। আর এই ধরনের অঙ্ক, ওই যে শুকনো আঙ্গুর, টাটকা ফল শুকিয়ে গেলে শুকনো ফল পাই না, সেম অঙ্ক সেমভাবেই অ্যান্সার হয়ে যায়। আর এভাবে করলে তুমি সব থেকে সহজে পাবে। আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেনে যাই। বলা হয়েছে মিস্টার জোনসের বার্ষিক মোট বেতন, যা 2007 সালে ছিল প্রতি বছর 10 লাখ টাকা, তা 2008 সালে 10% কমে যায়। 2007 সালে তার পরিবারের খাদ্যদ্রব্যের জন্য খরচ ছিল মোট বার্ষিক বেতনের 40%। খাদ্যের গড় দাম 2007 সাল থেকে 2008 সালের মধ্যে 5% বেড়েছে। ধরা যাক পরিবারটি 2008 সালে সমপরিমাণ খাবার খেয়েছে, তাহলে খাদ্য সামগ্রীর উপরে 2008 সালে মোট খরচ বার্ষিক মোট আয়ের কত শতাংশ সেটা বের করতে হবে। এই প্রায় দিয়েছে, মানে দশমিকে হয়তো আসবে, আমাকে আসন্ন মানটা ধরতে হবে। ঠিক আছে, এখানে প্রায় দেওয়া আছে, মানে আসন্ন মানটা ধরতে হবে। দেখো, এখানে দুটো জিনিস খেয়াল করো, একটা হচ্ছে 2007 সাল আর একটা হচ্ছে 2008 সাল। এইভাবে করলে তুমি সহজে পাবে। 2007 সালে বেতন কত, 10 লক্ষ টাকা। ঠিক আছে, 10 লাখ। 2008 সালে বেতনটা 10 কমে গেছে, 10%, 10% মানে 1 লাখ কমে যাবে। ঠিক আছে, এই যে 10 লাখ, এর 10% মানে 1 লাখ, 1 লাখ কমে গেলে হবে 9 লাখ। তাহলে 2008 সালে বেতন হচ্ছে 9 লক্ষ। এখন 2007 সালে খাবারের জন্য খরচ হয় মোট বেতনের 40%। দেখো খরচ কত করছে, খরচ করছে, মোট বেতন ছিল এটা 10 লাখ, 40% মানে 4 লাখ খরচ। তো 4 লক্ষ টাকা খরচ 2007 সালে। ঠিক আছে, 4 লক্ষ। বলেছে খাদ্যের গড় দাম 2007 থেকে 8 পর্যন্ত 5% বেড়েছে। তাহলে 4 লাখে যদি 5% বেড়ে যায়, মানে 1 লাখে 5,000, তাহলে 4 লাখে 20,000। তার মানে বেতন খরচ হয়ে যাবে 4.2 লাখ। 4.2 লাখ মানে হচ্ছে 4,20,000। হ্যাঁ, ওকে। এবার বলেছে কি, তাহলে খাদ্য সামগ্রীর উপর 2008 সালে মোট আয়ের কত শতাংশ। দেখো, খরচ হয়েছে 2008 সালে, মোট আয় হচ্ছে 9 লাখ, আর খরচ হচ্ছে 4.2 লাখ। এটা কত পার্সেন্ট এটা বের করতে বলেছে, বাস এইটুকুই, কিন্তু আর কিছু নেই। তাহলে 9 লাখে খরচ হচ্ছে 4.2 লাখ, 100তে কত, ব্যাস কাটাকাটি করলে অ্যান্সার পাবে। দেখো, দশমিক তুলে দাও, নিচে একটা 10 আসবে, একটা শূন্য কেটে দাও,
এটা 3 দিয়ে কাটলে 3, এটা 3 দিয়ে কাটলে 14, তার মানে 140 ডিভাইডেড বাই 3। 140কে 3 দিয়ে ভাগ করে দাও, 3 4 12, থাকছে 2 20, 3 6 18, দশমিক দাও, থাকছে 20, মানে 3 6 18, 46.6%। 46.6 মানে 47, এখানে প্রায় দেওয়া ছিল, ঠিক আছে, তার মানে আসন্ন মান হবে কত, 47%। এটাই হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন সি। দেখো অঙ্কটি তো ছিল বেশি কিছু না, কিন্তু এমনভাবে অঙ্কটিকে সাজানো হয়েছে যে মনে হতে পারে এর অ্যান্সার কী করে বের করব, খুব গোলমেলে হতে পারে, কিন্তু তুমি যদি এইভাবে সাজিয়ে করো তাহলে খুব ইজিলি এবং সিম্পলি অ্যান্সার পেয়ে যাবে। আর মিলিয়ে নাও, যেটা বলা হয়েছে যেটা লিখেছি একটু মিলিয়ে নাও, দেখো সব বুঝতে পারবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। বলা হয়েছে 1,33,100 টাকার একটি বাড়ি আর 72,900 টাকার দামের জমির ওপরে বানানো হয়েছিল। যদি জমির দাম প্রতি বছর 10% বৃদ্ধি পায় আর বাড়ির দাম 10% হ্রাস পায়, তবে কত বছর পর উভয়ের দাম একই হবে? দেখো কত বছর আমার জানা নেই, তুমি ধরে নাও n বছর বা x বছর, ঠিক আছে। এবার ব্যাপারটা বোঝো। দেখো জমির দাম প্রত্যেক বছর বাড়ছে 10%, জমির দাম কত, 72,900 টাকা। 10% যদি বেড়ে যায় তো হয়ে যাবে 110%, 110 ডিভাইডেড বাই 100। এবার এটা কত বছরের জন্য তো জানা নেই, 1 বছর হলে একবার লিখবো, 2 বছর হলে 2 বার, 3 বছর হলে 3 বার, 4 বছর হলে 4 বার, কিন্তু কত বছর জানা নেই। আমি ধরেছি n বছর, তো পাওয়ারে n চলে যাবে। আর এই যে 1,33,100 এটা কমছে 10%, বাড়ির দামটা কমছে, যদি কমে যায় তার মানে হয়ে যাবে 90, তো 90%, 90 ডিভাইডেড বাই 100, এটাও n বছরের জন্য, তো n দিয়ে উপরে n চলে যাবে। বলেছে এই দুটি দাম সমান হবে, এটা বেড়ে যা দাম হবে এটা কমে সে একই দামে আসবে শেষ পর্যন্ত। এবার খেয়াল করো, এখানে তুমি একটা করে শূন্য কেটে দাও, এখানে 90, একটা শূন্য কেটে দাও। দেখো আমরা যদি এখানে আছে কত, 1,33,100, এই যে 72,900 আছে এটা এইদিকে নিয়ে এসো, তাহলে হয়ে যাবে 72,900, এটা নিচে চলে আসবে। আর এখানে কি ছিল, এখানে ছিল দেখো 11/10 পাওয়ারে n আছে, একটা করে শূন্য কেটেছি, এইটা তুমি এদিকে নিয়ে চলে এসো, এদিকে যদি আসে তো উল্টে যাবে, 10/9 হয়ে যাবে, 10/9 পাওয়ারে হয়ে যাবে n, উল্টে যায়, ভাগ করলে উল্টে যায়, ভগ্নাংশ তোমরা সকলেই জানো, তাই না। এবার খেয়াল করো এখানে পাওয়ার তো সেম আছে, মাঝে গুণ, তার মানে এই 10 আর 10 কেটে যাবে, হয়ে যাবে কি 11/9, তার পাওয়ারে n আসবে। একটু আমি ব্যাখ্যা করে বলি, যদি যারা বুঝতে পারছো না, যদি পাওয়ার সেম থাকে, গুণ থাকে, তাহলে নিচের দুটি গুণ হয়, ঠিক আছে। যেমন a⁴n ইন্টু b⁴n, এটা যদি থাকে তার মানে a b গুণ হয়ে যাবে, তার পাওয়ারে n চলে আসবে, পুরোটার পাওয়ারে, নিচের দুটি গুণ হবে, পাওয়ারে n চলে আসবে। তো একইভাবে এটাও তো গুণ হবে আর পাওয়ারে n চলে আসবে। তো এই দুটি যদি গুণ হয়ে যায়, ভালো করে খেয়াল করো, এই দুটি যদি গুণ হয়ে যায় আর পাওয়ারে যদি n আসে, তো এদিকে 10 এদিকে 10 কেটে যাবে, তো 11/9 পাওয়ারে n আসবে, সমান সমান, এদিকে যা খেয়াল করো, দুটি শূন্য কেটে দাও, দেখো 1331 মানে 11 পাওয়ার 3, আর 729 তার মানে হচ্ছে 9 পাওয়ার 3, তার মানে এই পুরোটাকে বলতে পারি আমরা 11/9 তার পাওয়ার 3, তাই না। 1331 তার মানে হচ্ছে 11 পাওয়ার 3, আর 729 মানে হচ্ছে 9 পাওয়ার 3, তাহলে 11/9 পাওয়ার 3 আমরা লিখতে পারি। এখন এই দুটি তো সমান, তো এই দুটি যদি কেটে দাও তাহলে পাওয়ারটা সেম পাচ্ছ কি, n এর ভ্যালু হচ্ছে 3, n এর ভ্যালু 3, মানে 3 বছরের জন্য 3 বছর পরে দামটা একই হবে, অ্যান্সার হবে অপশন ডি। আমি পুরো ব্যাখ্যা করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এই ধরনের অঙ্ক এভাবেই করতে হবে, তাছাড়া কিন্তু উপায় নেই। আর একটা জিনিস খেয়াল করবে, এটা কিউব আসছে, তাই না, এটা দুটো শূন্য, এটা দুটো শূন্য কেটে দাও, এটা কিউব করা যায়, স্কোয়ার বা পাওয়ারে 4 বা পাওয়ারে অন্য কিছু করা যায় না, এখানে পাওয়ারে 3ই করা যায়, এটা পাওয়ারে অনেক কিছু করা যায়, পাওয়ারে 9 করা যায়, ঠিক আছে, তো 9 করা যায়, 3 করা যায়, কিন্তু এটা 3 করা যায়, তো এটাও 3 করা যাচ্ছে, তো 3ই হবে অ্যান্সার। এটা দেখে দেখেই অ্যান্সার বলে দেওয়া যায়। কখন বলে দেওয়া যায়, যখন তুমি প্র্যাকটিস করবে, এই ধরনের অঙ্ক যখন বেশি প্র্যাকটিস করবে তখন বলা যায়, তার আগে কিন্তু নয়, তার আগে তোমাকে পুরো ব্যাখ্যা করে অঙ্কটাকে ভালো করে বুঝে করতে হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। এক ব্যক্তি 10% হারে আয়কর প্রদান করে
যদি তার আয় 10% বৃদ্ধি পায় এবং তার করের পরিমাণ 15% হয়, তবে তার মোট আয় 305 টাকা বৃদ্ধি হয়। লোকটির আয় কত? দেখো অঙ্কটি ভালো করে বোঝো। ধরে নাও, সাপোজ ধরে নাও যে লোকটির আয় ধরে নাও 100x, তাহলে আয় কর দিতে হয় 10%, মানে 10x, এটা তাকে আয় কর লাগবে। তাহলে তার আয় কত থাকলো? তার আয় হচ্ছে 90x টাকা। ঠিক আছে, এখন আয় দেখো 10% বেড়েছে। আয় যদি 10% বেড়ে যায় তার মানে 110x, এটা হচ্ছে আয়। এখন 15% কর দিতে হচ্ছে, মানে এই 110-এর 15% বের করব। 110-এর 10% হবে 11, আর 5% হবে 5.5, তার মানে 16.5, এটা হচ্ছে 15%, 110-এর 15%। তো 16.5 এটা কর দিতে হচ্ছে। তাহলে তার আয় কত? এই দুটি বিয়োগ করে দাও। 16 বাদ দিলে 194, 5 বাদ দিলে 193.5x হচ্ছে। তাহলে প্রথমে তাকে তার আয় কত ছিল, মানে ট্যাক্স বাদ দিয়ে, সেটা হচ্ছে 90x। আর এখন তার আয় হচ্ছে ট্যাক্স বাদ দিয়ে 93.5x, তার মানে বেড়ে গেল 3.5x, তাই না? এটা বেড়ে গেল। এইটা মানে তো 305, এটা মানেই 305 বলা আছে। 350 হতো, একটু ভুল হয়ে গিয়েছে, এটা 350 হতো। ঠিক আছে, এটা 350 হবে। হ্যাঁ, তাহলে 350 টাকা, এটাই তো এই 3.5x এর মান, তাই না? তাহলে x এর ভ্যালু কত হবে? x এর ভ্যালু হবে 3.5টা নিচে চলে আসবে। তাহলে 100x আয় তো ছিল তার, 100x টোটাল প্রথম আয়, তো 100 এদিকে গুণ, 100 এদিকে গুণ করে দাও। এখন দশমিক তুললে উপর একটা শূন্য পাবে, 35-এর সঙ্গে 35 কাটলে একের পর দুটি শূন্য, তাহলে 100 আর 100 গুণ করলে একের পর 4টি শূন্য, মানে 10,000 টাকা। এটা হবে অ্যান্সার। এখানে ডেটাটা আমি একটু ভুল দিয়েছিলাম, যদিও তোমরা ঠিক করে নেবে। ঠিক আছে, 305 টাকা নয়, এটা হবে 350 টাকা। ওকে, তাহলে তবেই আসবে, না হলে আবার আসবে না। 350 টাকা। ওকে, এইভাবে অ্যান্সারটা বের করবে, খুব ইজিলি পেয়ে যাবে তোমরা। 10% প্রথমে ছাড় দেবে, তারপরে 15% 110-এর থেকে। চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি পাবলিক স্কুলের ছাত্রীদের 1/5 অংশ এবং ছাত্রদের 1/4 অংশ 12 বছরের কম বয়স। যদি ছাত্রীর সংখ্যা মোট ছাত্রছাত্রীর 2/5 অংশ হয়, তবে স্কুলে মোট ছাত্রছাত্রীদের কত শতাংশ ছাত্রছাত্রী 12 বছর বা তার থেকে বেশি বয়সের? দেখো খেয়াল করো, ছাত্রীদের সংখ্যা কি বলেছে? ছাত্রীর সংখ্যা হচ্ছে মোট ছাত্রছাত্রীর 5/2 ভাগ, 5 ভাগের মধ্যে 2 ভাগ। তাহলে আমি মোটটা যদি 5 ভাগ মানে 500 ধরে নিই, এখানে শতাংশ আছে মানে গুণিতক ধরবে, 100-র গুণিতক ধরবে। নিচে 5 আছে, তো 5 না ধরে 500 ধরবে। তাহলে বলো তো ছাত্রী কত? ছাত্রী হচ্ছে 2 ভাগ, 5 ভাগের মধ্যে 2 ভাগ, মানে 500-র মধ্যে 2 ভাগ, 5 ভাগের 2 ভাগ হবে 200। তাহলে ছাত্র কত? ছাত্র হবে বাকিটা 300। টোটাল 500, এর মধ্যে 5 ভাগের 2 ভাগ হচ্ছে ছাত্রী, মানে 200, আর 5 ভাগের 3 ভাগ ছাত্র, মানে 300 হবে। এবার দেখো, ছাত্রীদের 1/5 অংশের বয়স কত? 12 বছরের কম। তাহলে 1/5 বের করতে পারো, কিংবা 4/5 বের করতে পারো, যাদের বয়স বেশি। 5 ভাগের মধ্যে 1 ভাগের বয়সটা কম, তাহলে 4 ভাগের বয়সটা বেশি, 4 ভাগ বের করতে পারো, 1 ভাগ বের করি। ঠিক আছে, 1/5, 1/5 করলে কত হয়? 40। তাহলে 40 জনের বয়স হচ্ছে 12-র কম। তাহলে বেশি, 12 থেকে বেশি কত জনের? 200 থেকে 40 বিয়োগ করলে 160 জনের 12 থেকে বেশি। 200-র মধ্যে 40-এর হচ্ছে 12 থেকে কম, আর 160-এর হচ্ছে 12 থেকে বেশি। ছাত্রদের কি হয়েছে? 1/4 অংশ হচ্ছে 12 থেকে কম, তো 1/4টা বের করো। 4 ভাগের 1 ভাগ মানে 75, 75 জন 12 থেকে কম, তাহলে বাকিটা 300 থেকে 75, 225 হচ্ছে 12 থেকে বেশি, তাই না? 75, 300-র মধ্যে 75 জনের হচ্ছে 12-র কম, তাহলে 225 হচ্ছে 12 থেকে বেশি। এই দুটি যোগ করলে 12 থেকে বেশি টোটাল পেয়ে যাব। এটা পাবো 5, 8, 3, 385 জন 12 থেকে বেশি আছে। এটা কত পার্সেন্ট? মোট ছাত্রছাত্রীর কত পার্সেন্ট সেটা চেয়েছে। তাহলে মোট তো হচ্ছে কত? 500 জন। 500 জনের মধ্যে 385 জনের বয়স 12 থেকে বেশি, তাহলে 100-তে কত? এটার সঙ্গে এটা কাটলে আমরা 5 পাই, 5 দিয়ে কেটে দাও, 5 7-তে 35, থাকে 3 35, 5 7-তে 35, 77%। তো 77% ছেলে 12 থেকে বেশি আছে। তুমি এখানে কত কম আছে সেটাও তুমি বের করতে পারতে।
কত পার্সেন্ট কম সেটাও তুমি বের করতে পারতে। দেখো কম কত, 40 আর 75 যোগ করলে হচ্ছে 115, তাই না? 5 7 আর 4 হচ্ছে 11, 115 জনের কম আছে, 12 থেকে কম, তাহলে কত পার্সেন্ট? 500-তে 115, তাহলে 100-তে কত? এটার সঙ্গে এটা কাটলে 5, 123কে 5 দিয়ে কাটলে 123 পাবো আমরা, তার মানে 23 হচ্ছে 12 থেকে কম। তো 23 যদি 12 থেকে কম হয় তো 12 থেকে বেশি কত? 100 থেকে 23 বিয়োগ, তার মানে 77%। এভাবেও তুমি বের করতে পারতে, এই পুরোটা না করে শুধুমাত্র 12 থেকে কম বয়স সেটা ধরেও তুমি করতে পারতে। ওকে, চলো নেক্সট একটা হোমওয়ার্ক তোমাদের জন্য দিয়েছি, তবে হোমওয়ার্কে যাব তার আগে বলি, এই যে 20টি চ্যাপ্টার দেখছো, এই 20টি চ্যাপ্টার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য। তুমি যে পরীক্ষা দেবে দেখবে এই 20টি চ্যাপ্টার রয়েছে। তো এই 20টি চ্যাপ্টার যদি শিখতে চাও, ঠিক আছে, প্রত্যেকটি চ্যাপ্টারের 20টি করে টাইপ, তো 20টি চ্যাপ্টারের 20টি টাইপ মানে মোট 400টি টাইপ যদি তুমি শিখতে চাও তাহলে ভর্তি হতে পারো আমার কাছে। মাত্র 199 টাকা কোর্স ফি দিয়ে তুমি এইখানে সমস্ত কিছু পেয়ে যাবে। 4 তারিখ থেকে শুরু হয়েছে, এই মাসের 4 তারিখ থেকে শুরু হয়েছে সেকেন্ড ব্যাচ টাইপ ওয়াইজ, যেখানে আমি 20টি চ্যাপ্টারের 20টি করে টাইপ তোমাদেরকে শেখাচ্ছি, যেখানে তুমি লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ক্লাস পাবে, পিডিএফ ফাইল পাবে, সমস্ত কিছু। এবং মুদ্রা কথা হচ্ছে তুমি অঙ্কগুলো শিখতে পারবে, শর্টকাট এবং ডিটেলস দুটোই শিখতে পারবে। যদি শিখতে চাও তাহলে ভর্তি হতে পারো। ফোন নাম্বার দেওয়াই আছে, নিচে দেখতে পাচ্ছ ফোন নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে নেবে, আমাকে পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। হোমওয়ার্কটা দেখো, হোমওয়ার্ক বলেছে দুটি ট্রেন যথাক্রমে 60 কিমি প্রতি ঘন্টা এবং 72 কিমি প্রতি ঘন্টা গতিবেগে একই স্থান থেকে যাত্রা শুরু করে একই দিকে যাচ্ছে। যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 240 মিটার হয় তাহলে দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনটিকে কত সময় অতিক্রম করবে? এটাতে জাস্ট লিখো হোমওয়ার্ক এবং তোমাদের অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। আর হোমওয়ার্কের অ্যান্সার কিন্তু অবশ্যই করার চেষ্টা করবে, কারণ তুমি যদি এই সিম্পল অঙ্কের অ্যান্সার করতে না পারো তো পরীক্ষার হলে তো তোমাকে অ্যান্সার বের করতেই হবে, করতেই হবে। আর যদি না করে আসো কমে যাবে নাম্বার, চাকরি শেষ। আর যদি এখানে তুমি হোমওয়ার্কটা মন দিয়ে করার চেষ্টা করো, অভ্যেসটা রাখো, তাহলে পরীক্ষার হলেও সেটা তোমার কাজে দেবে। এটা জিনিস মনে রেখো। তো হোমওয়ার্কের অবশ্যই হোমওয়ার্কের অ্যান্সার বের করে কমেন্ট করার চেষ্টা করবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থেকো সবাই।